বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বড় রাজনৈতিক ম্যান্ডেট পেয়ে এখন সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে। 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের পর এই ম্যান্ডেট দলটিকে এককভাবে দেশের সংবিধান সংশোধন সহ সর্বোচ্চ ক্ষমতা দিয়েছে। 24-এর গণ অভ্যুত্থানের পর অনুষ্ঠিত প্রথম এই নির্বাচনে বড় ম্যান্ডেট পাওয়া এই দলটির ওপর তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করার চাপও থাকবে অনেক বেশি। বিপর্যস্ত অর্থনীতি, বিভক্তি ও অস্থির এক রাজনৈতিক পরিস্থিতিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। এই নির্বাচনকে ঘিরে ঐক্য এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনার বিষয়েই মূল প্রত্যাশা ছিল সাধারণ মানুষের। ভোটের পর মানুষের মধ্যে স্বস্তি কাজ করছে। দেশের রাজনীতি স্থির হবে, অর্থনীতি সহ সব ক্ষেত্রে শৃঙ্খলা ফিরবে, এমন আশা প্রত্যাশার কথা আসছে। আবার শঙ্কাও আসছে, কারণ সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যখন কোনো দল সরকার গঠন করে তখন তাদের ফ্যাসিবাদী বা কর্তৃত্ববাদী শাসক হওয়ার সুযোগ থাকে। এর উদাহরণ হিসেবে আসছে শেখ হাসিনা শাসনকাল। দেশের নজিরবিহীন বিদ্বেষ বিভাজনের মধ্যে বিএনপির জয়ে মানুষের স্বস্তি, আবার শঙ্কা, দুটি বিষয়ই রয়েছে বিএনপির সামনে। প্রশ্ন হচ্ছে, এখন সরকার গঠনের পর কোন পথে হাঁটবে বিএনপি? যদিও নির্বাচন জয়ের পর প্রধানমন্ত্রীর হওয়া সিঁড়িতে পা ফেলা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকায় সংবাদ সম্মেলন করে বলেছেন, বিভক্তির বদলে ঐক্য ও শান্তি স্থিতিশীলতা ফিরিয়ে আনাই তাদের সরকারের অন্যতম লক্ষ্য হবে। আঞ্চলিক ক্ষেত্রে ভারত, পাকিস্তান, চীন এবং বৃহত্তর পরিসরে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর বাংলাদেশের এই নির্বাচনের দিকে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি নজর ছিল। অনেক ক্ষেত্রে ঢাকায় এই দেশগুলোর কূটনৈতিকদের তৎপরতাও দৃশ্যমান হয়েছে। বিবিসি বাংলার এক বিশ্লেষণে বলা হয়, ঢাকার কূটনীতি বিষয়ে বিশ্লেষকরা মনে করেন বিএনপির নিরঙ্কুশ জয়ে বাংলাদেশের সহযোগী ওই দেশগুলো, বিশেষ করে প্রতিবেশী ভারত, বেশি স্বস্তি পেয়েছে। তবে ভূরাজনীতিতে যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিভাবে ভারসাম্য রাখবে সেটি বড় চ্যালেঞ্জ হবে বাংলাদেশের নতুন নির্বাচিত রাজনৈতিক সরকারের জন্য। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের দীর্ঘ 15.5 বছরের শাসনের পতনের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ে। পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সে সময় বিপর্যস্ত হয়ে পড়েছিল। এই বাহিনীগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যদের একটি বড় অংশের বিরুদ্ধে জুলাই আন্দোলনে হত্যাকাণ্ড চালানো সহ দমন পীড়নের অভিযোগ ওঠে। তাদের অনেকে গ্রেপ্তার হন এবং অনেকে পালিয়ে যান। গণ অভ্যুত্থানের পরে গঠিত অন্তর্বর্তী সরকার তাদের 18 মাসের শাসনে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে কতটা কার্যকর অবস্থানে আনতে পেরেছে সে ব্যাপারে সন্দেহ আছে বিশ্লেষকদের। এমন প্রেক্ষাপটে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা রয়েছে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। ওই সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে মনে করে মানবাধিকার সংগঠনগুলো। মানবাধিকার সংগঠক নূর খান লিটনের বক্তব্য হচ্ছে, গণ অভ্যুত্থানের পরপরই মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা সৃষ্টি করে বিভিন্ন জায়গায় ক্ষমতাচ্যুতদের বাড়িঘরে, ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা ভাঙচুরের যে ধরনের ঘটনা ঘটে তা অব্যাহত থাকে অন্তর্বর্তী সরকারের সময়টাতে। এসব ঘটনা অনেক ক্ষেত্রে ওই সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। শেখ হাসিনা শাসনের শেষ পর্যায়ে দেশের ব্যাংক খাত ভেঙে পড়েছিল, বিপর্যস্ত হয়ে পড়েছিল অর্থনীতি। অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক পরিস্থিতি কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেছে বলে বলা হয়ে থাকে। তবে অর্থনীতিবিদরা মনে করেন, রাজনৈতিক স্থিরতা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে দেশি বিদেশি বিনিয়োগ স্থবির হয়ে রয়েছে। ফলে অর্থনীতিকে ঘুরে দাঁড় করানো নতুন সরকারের আরেকটি বড় চ্যালেঞ্জ বলে বিএনপির নেতারাই বলছেন। অন্যদিকে আওয়ামী লীগকে যেহেতু এতদিন রাজনীতিতে জায়গা দেয়া হয়নি, এ দলটিও রাজনৈতিক সরকারের সময় সক্রিয় হওয়ার চেষ্টা করতে পারে। তাদের কতটা জায়গা দেবে বিএনপির নতুন সরকার, সেটিও প্রশ্ন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।